Assalamu alaikum, my loving students. কোশ্চেনের আমরা আবার একটা পার্টে চলে আসলাম। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, সেটা হলো যে আমি একটা ট্যাগ কোশ্চেন আগে লিখি, এটা লেখার পরে একটা স্টুডেন্টদের সমস্যা কোথায় হয়, যেমন লিখলাম ইফ ইউ কাম আই শ্যাল গো। আসলে এই ধরনের দুইটা পার্টওয়ালা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সগুলো ট্যাগ কোশ্চেন করতে বলে, অথবা লেখা থাকে আই শ্যাল গো, সরি ইফ ইউ কাম। এই ধরনের বাক্যগুলো ট্যাগ কোশ্চেনটা, এই ধরনের বাক্যগুলো ট্যাগ কোশ্চেনটা করতে গেলে স্টুডেন্ট সমস্যা পড়ে। স্টুডেন্টরা এখানে সমস্যা হলো যে একটা ভাষা বলতে হয় প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী হয়। প্রিন্সিপাল ক্লোজ কি? ক্লোজ হলো বাক্যাংশ। ক্লোজ মানে বাক্যাংশ। এটা জাস্ট এটা রাইট ফর্ম ভার্বের 25, 26, 27 রুল বুঝতে গেলে এই ক্লোজ লাগে। ক্লোজ মানে বাক্যাংশ। এখন ক্লোজ তিন প্রকার, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেটিং, ক্লজ, আর 3 নম্বর হলো কোঅর্ডিনেটিং। ক্লোজ। এখন আমার এখানে প্রিন্সিপাল ক্লোজটা দরকার, যেই ক্লোজটা একটা সেন্টেন্সের নিজের অর্থটা প্রকাশ করতে গেলে সাবঅর্ডিনেটিং ক্লোজের সাহায্য নিতে হয় না। যেমন আমি এটা বোঝাই, এই এতটুকু থাক, ক্লোজের বাক্য ক্লাসটা এতটুকু থাক, এতটুকু বুঝলেই হয়ে যাবে। এখন প্রিন্সিপাল ক্লোজ কোনটা? যেই অংশটা নিজের অর্থ প্রকাশ করতে গেলে সাবঅর্ডিনেটিং ক্লোজের সাহায্য নিতে হয় না। যদি তুমি আসো বলে চুপ করে থাকলাম, যদি তুমি আসো, আর কিছু বলতেছি না। তার মানে কি হলো যে এই আমি আমার পুরো অর্থটা প্রকাশ করতে পারলাম, যদি আসো দ্বারা কি আর বুঝতে মানে বুঝাইতে পারতেছে না একজনে। তাহলে কি হবে, এই অংশটা নিজের অর্থটা নিজে পুরোপুরি অর্থটা প্রকাশ করতে পারতেছে না, তখন এইটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লোজ। কি বলে? এইটা হলো সাবঅর্ডিনেটিং। আর এই অংশটা নিজের আমি যাব, বাস আমি যাব, এতটুকু বললে বোঝা যায় সে যাবে, এটা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়। আই শ্যাল গো, আমি যাব, যদি তুমি আসো দ্বারা পুরো অর্থটা প্রকাশ পায় না। এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আর এটা হলো সাবঅর্ডিনেটিং ক্লোজ। তাহলে আমার ট্যাগ কোশ্চেন কোনটা দিয়ে হবে? প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ট্যাগ কোশ্চেন হবে। এখন প্রিন্সিপাল আই শ্যাল গো, আই থাকলে আই, শ্যাল থাকলে শ্যাল, নট না থাকলে এন কমা যে টি। জি না স্টুডেন্টস, শ্যালের সঙ্গে নট হলে কি হয়? শান্ট। কি হয়? শান্ট আই। ক্লিয়ার? একইভাবে এইটা প্রিন্সিপাল ক্লোজ দিয়ে হবে। তাহলে আই থাকলে আই, শান্ট আই। ক্লিয়ার? শ্যাল হবে না, এটা হবে না, শান্ট আই। তাহলে প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়। যেমন আমি আরো বেশ কয়েকটা দেখাই। এখন যেমন as he was ill, he could not attend the class. attend the class। এখন যেহেতু সে বা একটা কারণ দেখাচ্ছে অসুস্থ ছিল, তাই সে ক্লাসে উপস্থিত হতে পারে নাই। যেহেতু সে অসুস্থ ছিল বলে চুপ করে আছি, তার মানে পরেরটা শোনার জন্য মারে, বলে এই বল, বন্ধু বলে এই হুতা মারে, এই বল বাকিটা বল। তার মানে এই অংশটা পুরোপুরি অর্থটা প্রকাশ করতে পারে না। তো এই অংশটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়, মাই ডিয়ার স্টুডেন্টস। প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে। তো এই জন্য বলছি যে এই অংশটা নিজে অর্থটা নিজে প্রকাশ করতে হয় না। বন্ধুরে গুতা মারে, বেটা বল কি বাকিটা বল। আসলে আমার ব্যক্তিগতভাবে আমার এক ফ্রেন্ডে মারা গেছে, স্বাস্থ্য ভাই। একদিন কথা বলতে গিয়ে আমি অন্যমনস্ক হয়ে গেছি। সামনের স্বভাবটা এমনটা অনেকটা। তো আমার একটা যে জোর একটা ধাক্কা মারছে,
একটা কথা বললে মনোযোগ নাই, অন্য মনস্ক। আসলে ওই পুরোপুরি অর্থটা প্রকাশ করতে হবে। পুরোপুরি অর্থটা কি প্রকাশ করতে হবে। তাহলে পুরোপুরি অর্থটার জন্য আরও জানতে চায়, এইটাই হলো বিষয়টা, যে সাবঅর্ডিনেট ক্লোজ অনুযায়ী অর্থ হয়, ট্যাগ কোশ্চেন হয় না প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী। তাহলে কিন্তু হি কুড নট, হি থাকলে হি, কুড থাকলে কুড, সেন্টেন্সে নট আসে, অতএব নট লাগবে না, এই কুড হি। স্টুডেন্টস, এই হলো প্রিন্সিপাল ক্লোজগুলো বুঝতে হয়, প্রিন্সিপাল ক্লোজ। এখন আমরা কি করব, একইভাবে আমি আরেকটু বোঝাই, অন্য একটু দিকে যাই, একটু বেসিকের দিকে যাই। অনেক সময় দেখা যায় ইফ ইউ কাম, আমি এই রুলগুলো পড়াইছিলাম, এরপর বলি এটা কোশ্চেন এভাবে একটু একটু করে বোঝাবো, একটু একটু করে। ইফ ইউ কাম, এখানে অনেক সময় আগে আগে কমপ্লিটিং সেন্টেন্স আসতো, তখন ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল পর একটা ফিউচার ইন্ডিভিজুয়াল হয়। আসলে এটা এখন আর আসে না, কমপ্লিটিংটা আসে না, এটা রাইট ফর্ম ভার্ব আসে, আই গো। তো গোটা থাকলে এই গোটাকে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালে পরেটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, তখন হবে কি আই শ্যাল গো। এইটাকে বলে, এটা হলো রাইট ফর্ম ভার্ব। আমি একটু মনে করে দিলাম, যদি এমন থাকতো ইফ ইউ কেম আই গো, এভাবে থাকতো, তখন কিন্তু ইফযুক্ত অংশটা পাস্ট ইন্ডিভিজুয়ালের পরেটা কি হয় পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল বলতে আই এর সঙ্গে কী আসবে উড গো, আই উড গো। এটা হলো রুল। এটা 26 নাম্বার রুল রাইট ফর্ম ভার্বের, এটা অ্যাডভান্স বই এইভাবে দেওয়া আছে, এটা 27 দিচ্ছে তারা। আরেকটা আছে ইফ ইউ হ্যাড কাম, হ্যাড কাম, এটা হলো পারফেক্ট কন্ডিশনাল, এটা প্রেজেন্ট কন্ডিশনাল, এটা পাস্ট কন্ডিশনাল, এটা পারফেক্ট কন্ডিশনাল। কারণ হ্যাড আছে, হ্যাডের পরে ভার্ব 3 আছে, অতএব এটা পাস্ট পারফেক্ট। তাহলে এই পাশে কি উডের পরে হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, তাহলে কি হবে আই উড, আই উড হ্যাভ গন, কি হবে গন। আমি এটা কেন পড়লাম আমার ট্যাগ কোশ্চেনের মধ্যে, আসলে আমি ট্যাগ কোশ্চেনটা না, আমার প্রত্যেকটা গ্রামারের মধ্যে আমার একটা বেসিক থাকবে। আমার টার্গেট এটা, যে স্টুডেন্টদের বেসিকটা ঠিক হয়ে যায়, বেসিক ঠিক হয়ে যাবে স্টুডেন্ট, এটা ঠিক হয়ে গেলে তারা যে কোনো জায়গায় চলতে পারবে। একটা স্টুডেন্ট বছরের পর বছর প্রাইভেট, এটা বন্ধ করার জন্যই আমার ক্লাসে আসার উদ্দেশ্য। বছরের পর বছর প্রাইভেট না, তারা দেখবে এখান থেকে বেসিক তৈরি হয়ে যাবে তাদের। এরপরে আমি একটা বিষয় এখন, আমি একটু বেসিক নিয়ে 2 মিনিট দেখাই। She sold her, কি দেই বুক লিখি, সাপোজ বুক, she sold her book। এই বাক্যটাকে যদি একটা স্টুডেন্ট বাংলা না বুঝে, তাহলে তার জন্য ইংরেজি কীভাবে বুঝবে? সে ইন্টারগেটিভও করতে পারবে না, নেগেটিভ এটাও পারবে না, এগুলোর বাংলাও পারবে না। আচ্ছা, ইন্টারগেটিভের বাংলাটা করবে, নেগেটিভ করবে, নেগেটিভেরও বাংলা করবে, এরপর কি করবে ভয়েস করবে, এরপর ট্যাগ কোশ্চেন করবে। এইটা আমার বেসিকের প্রতিদিনের একটা ক্লাসের অংশ। এখন থেকে যতগুলো ক্লাস আসবে আমার প্রত্যেকটা ক্লাসে আমি এই ধরনের একটা বেসিক নিয়ে আলোচনা করবো। বুঝলাম মানে সে হার বুক মানে তার বই, এটুকু বুঝলাম। কিন্তু এই সোল্ড কোথা থেকে আসছে? সোল্ড আসছে সেল থেকে, সেল সোল্ড, সোল্ড। তাহলে এটা সোল্ড কি ভার্ব টু, তাহলে কি হলো এটাও ভার্ব টু। বারবার বলি যে ভার্ব টু কেন স্যার, একই তো বানান, তাহলে ভার্ব টু কেন বলি? ভার্ব 3 হইতে গেলে হ্যাভ লাগে, হ্যাড লাগে, এরপর টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব 3 বসে, এরপরে প্যাসিভের ক্ষেত্রে ভার্ব 3 বসে। এগুলো আলাদা রুল আছে, ঠিক আছে না? এখন আমি এটা ভার্ব টু হলো, ভার্ব টু হলে কি হয়? ভার্ব টু মানে পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট। আর পাস্ট ইন্ডিফিনিট মানে কি? লাম ল লেন, মানে ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে কি হলো? লাম ল লেন দিয়ে করতে হবে। সি সেল মানে বিক্রি করা, বিক্রি করেছি ল, তার বই, সে তার বই বিক্রি করেছিল। এইকে আমি ইন্টারগেটিভ করবো। ভার্ব টু যুক্ত বাক্যগুলো ইন্টারগেটিভ করলে কি স্ট্রাকচার আছে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এই যে নোট অফ ইন্টারগেশন। এটা পাস্ট ইন্ডিফিনিটের, পাস্ট ইন্ডিফিনিটের এটা হলো নর্মাল স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। আর প্রশ্নবোধক করলে কি? ডিড প্লাস সাবজেক্ট, ডিড লাগে, দে ডিড, ডিড, এরপরে সাবজেক্টকে সি, এরপরে ভার্ব ওয়ান লাগবে সেল, হার বুক দিয়ে প্রশ্ন চিহ্ন দিলাম। এখন এটা কি প্রশ্নবোধক কি হবে? ওই যে কীভাবে লাম ল লেন দিয়ে, কেন ডিড, ডিড বলতেছে আমরা পাস্ট
তার বই বিক্রি করেছিল। নেগেটিভ করলে কি হবে? সি সাবজেক্টের পর ডিড নট, সি ডিড নট সেল হার বুক। এখানে যখনই ডিড থাকবে স্টুডেন্ট বারবার প্রত্যেকটা ক্লাসের মধ্যে ডিড থাকলে আর জীবনও ভার্ব টু হয় না, ভার্ব ওয়ান হয়। এরপর কি? তাহলে কি হলো? সে তার বই বিক্রি করে নাই। এরপর কি? ভয়েস করবো। ভয়েস করতে গেলে কি? অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট কি বিক্রি করেছিল? তার বই। হার বুক লিখি, হার বুক। অবজেক্ট লিখলাম। এরপর কি? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। সোল্ড বলছে আমরা ভার্ব টু পাই, আমরা পরেরটাতে পাস্ট ইনডিফিনিট, আমরা পরেরটাতে ওই পাস্ট কন্টিনিউ আছে, এখানে ওয়াজ লাগবে, দিলাম। 3 নম্বর নিয়ম ভার্ব থ্রি তো লাগবেই, তাহলে সেল সোল্ড সোল্ড। এইবার এই বানানটা আমার কাজে লাগতেছে, সোল্ড। এরপরে 4 নম্বর কি? বাই, আর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সে থাকলে হার বসে। এইটুকু বুঝলাম। ট্যাগ কোশ্চেনটা কি? পুরো বাক্যটা লিখতে হবে। সি সোল্ড হার বুক। এই ট্যাগ কোশ্চেনটা এইটাই আমার টার্গেট। এখন এটাকে কি করব? সি থাকলে সি, এরপরে সোল ভার্ব টু বলতেছে, আমরা থাকলে কি আসে? ডিড, ডিড আসে, নট না থাকলে নট আসে। এই হলো ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস। এইভাবে আমার প্রত্যেকটা দিন কোনো একটা গ্রামারের অংশ বোঝাবো, বাংলা বোঝাবো, আমার টার্গেটই এটা স্টুডেন্ট হয়ে যায়। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।